আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ২৫ ও ২৬ ব্যাচ। কি অবস্থা তোমাদের? তোমাদের অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিভাবে নিতে হবে তোমরা অনেকেই জানো না। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যারা সি ইউনিটে আছো তোমাদের বা প্রত্যেক ইউনিটে কুইশ্চেন ব্যাংক এনালাইসিস করা, কুইশ্চেন ব্যাংকের প্যাটার্ন বোঝা। বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন করে সেই প্যাটার্নটা বোঝা। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কি তোমাদের ম্যানেজমেন্ট অংশটুকু সলভ করাবো। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখান থেকে তোমরা অনেক এমসিকিউ পেয়ে যাবা। আমি একটা এমসিকিউ সলভ করব এবং পাশাপাশি এ এই রিলেটেড আরো বিভিন্ন যে এমসিকিউ আসছে সেগুলোর কথাও বলব। তো শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্ব দিয়ে ক্লাসটা করবা। আর অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও। তোমাদেরকে নোট করতে হবে। তো আমরা ম্যানেজমেন্ট অংশটুকু আজকে সলভ করব। তোমরা জানো তোমাদের ম্যানেজমেন্ট থেকে কয়টি প্রশ্ন আসছে? ১২ টি প্রশ্ন আসে। তো দেখো ১ নাম্বারে প্রশ্ন কি আছে? কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা? তোমাদের পরিকল্পনার যে একটা চ্যাপ্টার আছে না? সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ চলে আসছে। বলছে যে কর্মসূচি এটা কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা নাকি একাত্মক না কৌশলগত? এখন দেখো স্থায়ী পরিকল্পনার মধ্যে কি আছে? স্থায়ী পরিকল্পনার মধ্যে আছে রীতিনীতি, কৌশল, আ বিভিন্ন নিয়ম-কানুন এগুলোকে স্থায়ী পরিকল্পনা বলে। তার মানে কি? এটা স্থায়িত্ব বেশি। অর্থাৎ একটা দোকানে বিক্রয়ের নিয়ম আছে। সে নগদের পাশাপাশি বাকি বিক্রি করে। এটা কি একটা স্থায়ী পরিকল্পনা। অন্যদিকে একটা দোকান আছে সে দোকানে কি বাকি বিক্রি করে না, শুধু নগদ বিক্রি করে। এটা কি রীতিনীতি, নিয়ম, প্রক্রিয়া, কৌশল এগুলো কি আমাদের স্থায়ী পরিকল্পনার ভিতরে যাবে। আর তারপরে আছে কি একার্থক পরিকল্পনা। একার্থক মানে কি একটা পরিকল্পনা। যেমন কর্মসূচি কি একার্থক পরিকল্পনা। তারপরে যদি আমরা বলি যে বাজেট বা আমরা একটা সিদ্ধান্ত নিলাম একটা ব্রিজ তৈরি করব। একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, একটা সিঙ্গেল একটা বিষয়। সেটাকে কি বলে আমরা একার্থক পরিকল্পনা বলে। কর্মসূচি যেকোনো একটা বিষয় আমরা কর্মসূচি নিচ্ছি একটা বিষয়। এর জন্য কর্মসূচি কি আমাদের একাত্মক পরিকল্পনা হবে। মধ্যমেয়াদী পরিকল্পনা। তোমরা জানো মেয়াদের ভিত্তিতে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে ভাগ করা যায়। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। ১ বছর বা ১ বছরের সময় কম সময়কে কি স্বল্পমেয়াদী বলা হয়। ১ বছরের বেশি অর্থাৎ ৫ বছর পর্যন্ত সময়কালকে মধ্যমেয়াদী এবং ৫ বছরের অধিক সময়কে কি বলা হয়? দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয়। তারপরে আমাদের কি কমপ্লিট হয়ে গেল। কি হবে? একাত্মক পরিকল্পনা। তো এখান থেকে তোমাদের কি স্থায়ী পরিকল্পনা নিয়ে প্রশ্ন আসতে পারে, মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রশ্ন আসতে পারে। তো এই একটা এমসিকিউর মাধ্যমে কি আমরা বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। বিশেষ করে স্থায়ী পরিকল্পনা এবং একার্থক পরিকল্পনা এই ২ জায়গা থেকে তোমাদের মাস্ট প্রশ্ন থাকে। তারপরে ২ নাম্বারে কি আছে দেখো, অনুসারীদের থেকে এখানে অনুসারীদের থেকে বেশি কাজ আদায় করিয়ে নেওয়ার প্রক্রিয়াকে কোন ধরনের নেতৃত্বে বিদ্যমান? অর্থাৎ অনুসারীদের থেকে বেশি কাজ করিয়ে নেওয়া, অনুসারী যারা আছে তাদের থেকে বেশি কাজ করিয়ে নেওয়া এটা কোন ধরনের নেতৃত্বের মধ্যে পড়ে? এটা কি হবে আমাদের আ কর্মকেন্দ্রিক। কেন কর্মকেন্দ্রিক? দেখো এখানে বেশি কাজ মানে কি? কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মানে কি এই যে কর্মকেন্দ্রিক। যদি কর্মীকে প্রাধান্য দেওয়া হইতো, কাজের থেকে কর্মীকে প্রাধান্য দেওয়া হয় তাহলে কর্মীকেন্দ্রিক হবে। তারপরে যে লাগামহীন নেতৃত্ব মানে কি তোমার কর্মীদের উপর সবকিছু ছেড়ে দেওয়া হয়। তারা স্বাধীন। তারা যেভাবে চায় সেভাবেই কাজ করে। তারপরে আছে পিতৃসুলভ নেতৃত্ব। এই জিনিসটা কেমন? আমরা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব জানি। নেতা যা মনে করে তাই সঠিক। অর্থাৎ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের একটু উন্নত সংস্করণ সেটাকে কি বলে? পিতৃসুলভ নেতৃত্ব মানে পিতার মতো আচরণ করবে। তারপরে আমরা জানি গণতান্ত্রিক নেতৃত্ব আছে। গণতান্ত্রিক নেতৃত্ব কি? সবথেকে সুন্দর নেতৃত্ব। এখানে কি আলোচনার মাধ্যমে কর্মীদের থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। অর্ধতন সবাই এখানে জড়িত থাকে। তাহলে আমাদের এই সঠিক উত্তর ২ নম্বরে কি হবে? ৩ নাম্বারে কি আছে দেখো, নিচের কোনটি সাংগঠনিক কাঠামো চিত্রে থাকে না? এখন চিত্রগুলো দেখি। বিভাগ ও উপবিভাগের অবস্থা। কর্মীদের স্থলভিত্তিক অবস্থা, কর্মীদের কাজের লক্ষ্য, ক্ষমতা প্রবাহ। আমরা জানি যে আমাদের ব্যবস্থাপনা কিভাবে কাজ করে?
যে কাঠামোগুলো কিভাবে সাজানো থাকে। প্রথম থাকে পরিকল্পনা, তারপরে থাকে সংগঠন, কর্মী সংস্থান, প্রেষণা, নেতৃত্ব। এভাবে কি আমাদের সাজানো থাকে। শুরুতে কি থাকে? পরিকল্পনা থাকে। এখানে দেখো আমাদের চাইছে সাংগঠনিক। এই যে সংগঠনের অংশ, এই সাংগঠনিক কাঠামোর চিত্র থাকে না কোনটি? সেটা থাকে না এই গ নাম্বার। কর্মীদের কাজের লক্ষ্য। এটা কি আমাদের পরিকল্পনার অংশ। আমরা তো আলোচনা করতেছি সংগঠনের অংশ। তাই এটা কি আমাদের সাংগঠনিক কাঠামো চিত্রে যাবে না। এটাই সঠিক উত্তর হবে। তারপরে ৪ নাম্বারে দেখো, কোন ধরনের সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকতে পারে না? কোনটা? এটা সঠিক উত্তর হবে জাতীয় সমবায় সমিতি। আমরা জানি কি জাতীয় সমিতিতে কি কেন্দ্রীয় সমবায় ১০টি কেন্দ্রীয় কেন্দ্রীয় সমবায় সমিতি থাকে। এখানে ব্যক্তি থাকে না। কেন্দ্রীয় সমবায় সমিতিগুলো থাকে। এর জন্য এটা কি সঠিক উত্তর হবে। তারপরে ৫ নাম্বারে দেখো কি আছে? নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা নয়? এই যে নয় কিন্তু অনেকেই খেয়াল করে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু এগুলো কিন্তু মিস্টেক হয়ে যায়। সুবিধা নয়, এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা। সুবিধা নয় মানে অসুবিধা। অসুবিধা কি? অসীমদার। আমরা কি জানি? এক মালিকানা ব্যবসায়ের দায় কেমন? অসীম। অংশীদারি ব্যবসায়ের দায়ও কি? অসীম। কিন্তু কোম্পানি ব্যবসায়ের দায় কি? সসীম। এটা কি একটা অসুবিধা। অসুবিধা না, একজন মাত্র মালিক থাকবে। তার সমস্ত দায় বহন করতে হবে। এটা কি এক মালিকানা ব্যবসায়ের একটা সমস্যা বা অসুবিধা। তো গ নাম্বার সঠিক উত্তর। আর কি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা এগুলো সহজ পরিচালনা, গোপনীয়তা রক্ষা করা যায়, সহজ গঠন প্রণালী। ৬ নাম্বারে কি বলছে দেখো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? কে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো ফ্রেডরিক ডব্লিউ টেইলর। তিনি একটি বই লেখে। বইয়ের নাম কি? দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এর জন্য তাকে কি বলা হয়? এর জন্য তাকে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়টি? ৪টি নীতি দিয়েছে। অন্যদিকে এই যে হেনরি ফেওল আছে না? হেনরি ফেওল হলো আধুনিক ব্যবস্থাপনার জনক। তিনি ব্যবস্থাপনায় কয়টি নীতি দিয়েছে? ১৪টি নীতি দিয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসতে পারে। তিনি কি আধুনিক ব্যবস্থাপনার জনক? তারপরে এই যে ফ্রেডরিক ডব্লিউ টেইলর না, তিনি কার্যভিত্তিক সংগঠনের কি ধারণা দেয় বা উদ্ভাবক বলা হয় তাকে। এই ছিল কিছু তথ্য। এখান থেকে তোমাদের কি প্রশ্ন চলে আসতে পারে। তারপরে আব্রাহাম মাসলো কি চাহিদা সমান তথ্য দেন। এই ছিল তোমাদের এমসিকিউ বিশ্লেষণ। তারপরে ৭ নম্বরে দেখো কি আছে? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন ধরনের প্রতিষ্ঠা? বাংলাদেশ চলে আসছে না? বাংলাদেশ মানে কি? এটা কি হবে? রাষ্ট্রীয় ব্যবসায়। ঠিক আছে? পাবলিক লিমিটেড ব্যবসায় কোনটি? যে কোম্পানিতে কি সর্বনিম্ন ৭ জন সদস্য এবং সর্বোচ্চ কি আনলিমিটেড, সেটাকে কি পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি? যে কোম্পানিতে সর্বনিম্ন ২ জন সদস্য এবং সর্বোচ্চ কয়জন? ৫০ জন সদস্য থাকে, তাকে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। সমবায় সমিতি আর এর মূল উদ্দেশ্য কি? সামাজিক কল্যাণ। তো এই বিষয়গুলো তোমাদের কি পরীক্ষায় চলে আসতে পারে। তো ৭ নম্বরের সঠিক উত্তর গ। তারপরে ৮ নাম্বারে বলছে কি? মানব সম্পদ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? মানব সম্পদ তোমাদের অনেকের মনে হতে পারে সামাজিক, কিন্তু এটা হবে অর্থনৈতিক। মানব সম্পদ মানে কি? মানব সম্পদ আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। অর্থের সাথে সম্পর্কিত। মানব সম্পদকে কি বলা হয়? মানুষকে সম্পদ হিসাবে আখ্যায়িত করা হয়। এটা কিন্তু সমাজের না। যদি জনসংখ্যা আসতো তাহলে কিন্তু সেটা সামাজিক পরিবেশে হতো। এছাড়াও আমাদের কি সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবেশ কোনটি? সেটা হলো অর্থনৈতিক পরিবেশকে সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবেশ বলা হয়। পণ্যের আকার নির্ধারক পরিবেশ কোনটি? সেটা হলো অর্থনৈতিক পরিবেশ। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ উপাদান। এই বিষয়গুলো মনে রাখবা। এগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় চলে আসে। দেখো ৯ নাম্বারে কি আছে? যখন ফাহিম তার কর্মীদের কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত তা নির্ধারণ করেন, তখন তিনি ব্যবস্থাপনার কোন কাজটি করে? এখানে মেইন বিষয়টা কি হচ্ছে? আ কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত তা নির্ধারণ করে দেওয়া। সেটা কি হবে? সেটা কি আমাদের পরিকল্পনা হবে, নিয়ন্ত্রণ, নেতৃত্ব না সংগঠন হবে? অবশ্যই পরিকল্পনা হবে। কারণ তিনি কি কর্মীদের নির্ধারণ করে দিয়েছে কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত।
নির্ধারণ করে দেওয়া। এটা কি? পরিকল্পনার অংশ। তারপরে কি আছে দেখো ১০ নম্বরে কি আছে? যখন একজন ব্যবস্থাপক তার প্রকল্পগুলো সঠিকভাবে মান বজায় রেখে সম্পূর্ণ করেন, কিন্তু অন্যদের তুলনায় কি বেশি সময় নেন, তখন ব্যবস্থাপক হিসাবে তিনি কেমন? সে সঠিকভাবে মান বজায় রেখে পণ্য তৈরি করে কিন্তু তুলনামূলকভাবে বেশি সময় লাগান। এটাকে আমরা কি হিসাবে ধরতে পারি? তিনি দক্ষ কিন্তু অকার্যকর। কারণ কি? সময়ের মধ্যে আমাদের কি কাজ করতে হবে। তাহলে কি প্রতিষ্ঠানের সাফল্য অর্জন হবে, লক্ষ্যে পৌঁছাতে পারবে। ১১ নম্বরে কি আছে দেখো? ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে একজন ব্যক্তি কেবল একজন ব্যবস্থাপকের আছে করা উচিত বা করতে পারে দেখো। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে, নীতি চাইছে কোন নীতি অনুসারে একজন ব্যক্তি কেবল একজন ব্যবস্থাপকের কাছ থেকে রিপোর্ট নিবে বা দিক নির্দেশনা নিবে। এটা কি? আমাদের আদেশের ঐক্যনীতিতে বলা হয়। আদেশের ঐক্যনীতিতে কি এই বিষয়টা বলা আছে। এখানে যদি দেখি নির্দেশনার ঐক্যনীতি মানে কি? নির্দেশনা দিবে একই ব্যক্তির ঊর্ধ্বতন কোনো ব্যক্তির কাছ থেকে কি? নির্দেশনা নিচের দিকে কি? আসতে থাকবে। আদেশের ক্ষেত্রেও কি একই বিষয়। তারপরে শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি মানে কি? সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের প্রক্রিয়াকে কি বলা হয়? শৃঙ্খলার নীতি। তারপরে ১২ নম্বরে কি আছে দেখো, এই নীতি তোমাদের ১৪ টা নীতি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এছাড়াও আমরা কি হেনরি ফেওয়েল, তারপর কি এফ.ডব্লিউ. টেইলর দেখলাম। এখান থেকে মাস্ট প্রত্যেক বছর প্রশ্ন আছে। কিছু জায়গা আছে। তারপরে পরিকল্পনার অংশ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তারপরে একাত্মক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, এখান থেকে প্রশ্ন আছে মাস্ট। তারপরে কি? বিভিন্ন পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আছে। প্যাটার্ন কি বুঝতে পারছো? এগুলো থেকে তোমাদের কি ফোকাস রাখতে হবে। তারপরে এই যে অংশীদারি ব্যবসায় থেকে প্রশ্ন আসে, কোম্পানি থেকে প্রশ্ন আসে। ১২ নাম্বারে কি আছে? কোন অংশীদার একটি ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করে না? কোন অংশীদার মূলধন বিনিয়োগ করে সেটা আমাদের কি হবে? ঘুমন্ত অংশীদার হবে। কারণ কি? ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কি? সে মূলধন দেয় কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, ঘুমিয়ে থাকে। এটার আরেকটার নাম কি? নিষ্ক্রিয় অংশীদার। তার আরেকটা নাম কি বলা হয়? নিষ্ক্রিয় অংশীদার। অন্যদিকে সাধারণ অংশীদার কি? পরিচালনায় অংশগ্রহণ করে, তাদের দায় অসীম থাকে। মোটামুটি কি তারা সবকিছুই পেয়ে থাকে। সীমিত অংশীদার তাদের দায় কি? সীমাবদ্ধ। তাকে কি সীমিত অংশীদার বলে? নামমাত্র অংশীদার। নাম ব্যবহার করতে দেয়, সুনাম ব্যবহার করতে দেয়। অনেক পপুলার ব্যক্তি থাকে, তাদের নাম ব্যবহার করে তাদের কি অংশীদার দেওয়া হয়। এই ছিল তোমাদের ২৪-২৫ সেশনে আসা ম্যানেজমেন্ট অংশ। তোমাদের কিন্তু দাবি বিগত ২-৩ বছরে আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু সহজ হয়। বেসিক থেকে প্রশ্ন করে। তোমরা যদি সুন্দরভাবে বেসিক বুঝে তোমরা যদি প্রিপারেশন নাও, তোমাদের অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি তোমাদের কি রিটেনে জোর দিতে হবে। তো এই ছিল আমাদের ভিডিও। আর তোমাদের কি, তোমরা যারা বি ইউনিট এবং সি ইউনিটে আছো, তোমাদের কথা বিবেচনা করে তোমরা যেন প্রিপারেশনের পাশাপাশি মডেল টেস্ট দিতে পারো, পরীক্ষা দিতে পারো। সেজন্য আমরা কি ৪০ টি মডেল টেস্ট নিয়ে আসছি বি ইউনিট এবং সি ইউনিট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুচ্ছবুক্ত বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো তোমরা বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করতে পারো। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।